এরপর কয়েকদিন পর মেহবিনের যাওয়ার সময় হয়ে এলো। মেহবিন আর মুখর দুজনে মিলে প্ল্যান করলো সারাদিন পাঞ্জাবি আর শাড়ি পরে দুজন কাটাবে। হলোও তাই। মুখর আর মেহবিন সারাটা দিন তাদের নিজের মতো করে কাটালো। রাতটাও মুখরের আবদারে ভালোবাসার সময়ভাবেই কাটালো। অতঃপর মেহবিনের বিদেশ যাওয়ার দিন। মুখর মেহবিনকে ছাড়তে এসেছে এয়ারপোর্টে। মেহবিন মুখরের পরিবারের বাকি সবাইকে ফোন করে বলেছে সে বিদেশ যাচ্ছে পড়াশোনার জন্য। বিষয়টা আসিয়া খাতুনের কানেও গেছে, তবে মেহবিন আর তার সাথে কোনো কথা বলেনি। চৌধুরী পরিবার তাকে এয়ারপোর্টে ছাড়তে চাইছিল, কিন্তু মেহবিন তাকে সাপ মানা করে দেয়। ওর মানা করার জন্য তারা চেয়েও আসতে পারেনি। মুখর গাড়ি থেকে নেমে মেহবিনের হাত ধরে নামালো। মুখর আজ কালো পাঞ্জাবি পরে এসেছে, মুখে অবশ্য মাস্কও আছে। সারাটা রাস্তা মুখর একটা কথাও বলেনি। ড্রাইভের পাশাপাশি কালো বোরকার হিজাব পরিহিতা মেহবিন নামক মেয়েটাকে দেখে গেছে। মুখর চুপচাপ দেখে মেহবিন হেসে বলল, আজ আপনি শোক দিবস পালন করছেন নাকি কাব্য, যে আমাকে বিদায় দিতে কালো পাঞ্জাবি পরে এসেছেন? মুখর মেহবিনের কথায় ওর দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, বিহঙ্গিনী বাঁধেছে বাসা আমার কাছের প্রান্তরে, খাই দাই ঘুরে বেড়ায়, মনের সুখে গান করে। আচমকা এক কালবৈশাখী ঝড়ে ভাঙিয়া গিয়াছে বাসা, উড়িয়া গিয়াছে বহু দূরে, আমায় করিয়া নিরাশা। মেহবিন মুচকি হেসে বলল। এর জন্য কি আমি দায়ী কাব্য? মুখর মাথা দিয়ে না করল। তখন মেহবিন মুচকি হেসে আবার বলল, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের পরস্পরকে পরস্পরের জন্য পরীক্ষার মাধ্যম বানিয়েছি। তোমরা কি সবর করবে? তোমাদের রব সব কিছু দেখেন। আল ফুরকান 20। ধৈর্য ধারণ করুন, ইনশাআল্লাহ শেষটা সুন্দর হবে। লেখক খায়রুজ্জামান খান সনির একটা উক্তি আছে, ভালোবাসা সুন্দর, ভয়ঙ্কর রকমের সুন্দর। কেউ পেয়ে ভালোবাসতে জানে না, কেউ হারিয়ে ভালোবাসতে জানে, আবার অপূর্ণতাই যেন ভালোবাসার পূর্ণতা এনে দেয়। কিন্তু আমাদের মাঝে পূর্ণতা তো আছে, তবে সাময়িক অপূর্ণতার মধ্য দিয়ে। মুখর মেহবিনের গালে হাত রেখে বলল, আমি জানি না তোমার ভেতরে কি চলছে, তবে আমি জানি তুমি নিজ ইচ্ছায় চাচ্ছ না। যাই হোক, ফ্লাইটের সময় হয়ে গেছে, নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, অবশ্যই সময় যদি আমার মনে পড়ে তাহলে না হয় আমাকে একটা কল করে নিও। আর হ্যাঁ, এটা ভুলে যেও না আবার, ভালোবাসি বিহঙ্গিনী। মুখরের চোখ দুটো ছলছল করে উঠল। মুখর 2 পা পিছিয়ে এলো। আবার মেহবিনের দিকে তাকিয়ে দেখলো মেহবিনও ওর দিকেই তাকিয়ে আছে। ও এগিয়ে এসে মেহবিনকে টাইট করে জড়িয়ে ধরলো। মেহবিন এবারও কোনো রিয়্যাক্ট করলো না, তবে ও নিজেও জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর মেহবিন কাঁধে ভেজা অনুভব করলো। ও বুঝতে পারলো মুখর কাঁদছে। মেহবিন মনে মনে বলল, তার সাময়িক বিচ্ছেদে এত অশ্রু, না জানি এর একেবারে বিচ্ছেদে কি হতো। তার ভালোবাসা এতটা গভীর যে তার সাথে আমার সব সময় আটকে রাখে সে আমায়। তার যত্ন আমায় বারবার মুগ্ধ করে, তার সাক্ষাৎ আমায় বারংবার আনন্দ দেয়। তার বিচ্ছেদও আমাকে ততটাই পীড়া দিচ্ছে, আর তার অশ্রুগুলো আমায় ভয়ঙ্করভাবে পীড়া দিচ্ছে। আমি প্রকাশ করি না তাই বলে এমন নয় যে আমি ভালোবাসি না। আমি কাঁদি না তার মানে এই নয় যে আমাদের বিচ্ছেদে আমার কিছু যায় আসে না। মনে মনে বললেও মুখ ফুটে বলা হলো না। কিছুক্ষণ পর মুখর মেহবিনকে ছেড়ে দিয়ে দাঁড়ালো। মেহবিন হেসে বলল, বিহঙ্গিনীর কাব্যকে অশ্রুতে মানায় না মিস্টার মুখর শাহরিয়ার, তাকে সর্বদা হাসি মুখেই মানায়। মুখর চোখের পানি মুছে হাসি ফুটিয়ে বলল, মুখোশ শাহরিয়ার তো অবুঝ বালক, তাই না চাইতেও কেঁদে ফেলে। বুঝাই তো, বাচ্চা মানুষ। মুখরের কথায় মেহবিনের হাসিটা প্রসারিত হলো আর বলল, আমার এই হাসি খুশি বাচ্চা মানুষটাকেই ভালো লাগে। আর শুনুন, যখন কোনো কারণে আপনি অনেক খুশি হবেন তখন আমায় ফোন দেবেন। আপনার গান বাজনা ছাড়া নাচ দেখবো আমি। আর হ্যাঁ, আলুওয়ালা কাচ্চি খেতে গেলে 2 প্লেট নেবেন, একটা আমার আর একটা আপনার। আপনি আমার প্লেট থেকে সব আলু নিয়ে নেবেন, ঠিক আছে? মুখর হেসে বলল। ঠিক আছে। মেহবিনকে এখন যেতে হবে, তাই মুখর ওর কপালে একটা চুমু দিয়ে বলল, নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। মেহবিন হেসে বলল। ইনশাআল্লাহ। মেহবিন কয়েক পা এগিয়ে গেল, আবার পেছনে তাকালো, দেখলো মুখর নিচু হয়ে চোখ মুছছে। ও মুখরকে ডাক দিল। কাব্য। ও মেহবিনের দিকে তাকালো। মেহবিন হাত দিয়ে দেখাতে লাগলো। যদি কখনো আমার মনে পড়ে তখন একটা চিঠি লিখবেন। আর হ্যাঁ, তার সাথে ফুল রাখতে ভুলবেন না কিন্তু।
আমি যখন ফিরে আসব তখন গুনে গুনে সব চিঠি নেব আর মনোযোগ সহকারে পড়ব। তখন দেখবো আপনার ভালোবাসা। মেহবিনের হাত দিয়ে দেখানো চিঠি লেখার দৃশ্য মুখরের মন কাড়ল। ওর মুখে না চাইতেও হাসি ফুটে এলো। তখন মুখর চিৎকার করে বলল, ভালোবাসি বিহঙ্গিনী। মেহবিন হেসে ভেতরে ঢুকে গেল। মুখর সেদিকে এক ধ্যানে তাকিয়ে রইল। অতপর বাড়ি চলে এলো, সোজা নিজের রুমে চলে গেল। ওকে আজ কেউ ডিস্টার্ব করলো না। রাত হতেই মেহবিনকে ভীষণ মনে পড়তে লাগলো। ও ছাদে গেল, চাঁদ দেখছে উঠেছে। মুখর কিছুক্ষণ করে দেখলো, তাকিয়ে রইল তার দিকে, সেই চাঁদটার দিকে। মুখর আনমনে বলে উঠল, রাতের আকাশ, রাতের শহর, চাঁদের আলো, নির্জন প্রহর, ঘুমন্ত জাগরণী মন আমার, দুরন্ত স্ফুলিঙ্গ প্রেম তোমার, ভোরের আলো, ভোরের আকাশ, নির্জল নিষ্ফলা শীতলা বাতাস, চাইলেই ধরা যায় না ভালোবাসা, নির্বাস নিষ্পাসিত কাছে আসা, উত্তপ্ত বেলা, উত্তপ্ত এই শহর, ক্লান্ত মন, অলস এই দুপুর, বলতে গিয়েও কথাটা যায় থেমে, জমা হয়ে যায় উড়ন্ত চিঠির খামে। বলতে পারো কিসের এত জ্বালা? তোমার ভালোবাসা না প্রেমের খেলা, ফেরারি মন খুঁজে বেড়ায় ঠিকানা, তোদের কথা ভেবেই একদিন গুণ। বর্তমান। মুখর মেহবিনকে বাড়ি এনে অন্য রুমে ঢুকলো আর বলল, মিসেস বিহঙ্গিনী, আজ আপনার কাব্য আপনাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে দেবে। মেহবিন মুচকি হেসে বলল, অতপর সে চাদর আমায় ঢেকে দিক। এই যে পুলিশ পাঞ্জাবিওয়ালা, তুমি কাল রাতে এত দেরি করে ঘুমাইছো কেন? রাতে কি চুরি করবার গেছিলা? মুখর সবে ঘুম থেকে উঠেছে, বারান্দায় আসতেই তাজেলের কথায় ও ভাবলার মতো ওর দিকে তাকালো। ও উকি দিয়ে রান্নাঘরে তাকালো। মেহবিন মুচকি হাসছে। মুখর বলল, কেন নেত্রী, তোমার কেন মনে হলো আমি চুরি করতে গিয়েছিলাম? সকাল হয়েছে কোন সময়, আর তুমি উঠলা এখন? রাতে কি করছো তুমি? আরে তেমন কিছু না নেত্রী, কোথাও যায়নি রাতে, তেমন ঘুম হয়নি তো তাই। কেন ঘুম হয় নাই? মেহবিন এবার জোরেই হেসে ফেলল। মেহবিনের হাসি দেখে মুখর বলল, এই যে তোমার ডাক্তারের জন্য। তাজেল ছোট ছোট চোখ করে বলল, কেন, ডাক্তার কি করছে? ডাক্তার, তুমি কি করছো পুলিশ পাঞ্জাবিওয়ালারে? এবার নেত্রীর জবাব দাও, নেত্রীর ডাক্তার। মেহবিনের হাসি মুখটা মুখর আর নেত্রীর কথা শুনে নিভে গেল। মেহবিন বলল, আমি কিছু করিনি নেত্রী। নতুন জায়গা দেখে তোমার পুলিশ পাঞ্জাবিওয়ালা ঘুমোতে পারেনি। এখন তুমি চুপ করে বসো তো, আমি ডিম নিয়ে আসছি। মুখর বিড়বিড় করে বলল, এরকম কথাটা আমার মাথায় কেন এলো না? আর বিহঙ্গিনী কি সুন্দর করে নেত্রীকে বুঝিয়ে দিল। এই না হলে মুখোশ শাহরিয়ারের বউ। ডিমের কথা শুনে তাজেল বলল, আমার ডিম ভাল লাগে না। ভালো না লাগলেও খেতে হবে। ধরু, আমার পাওয়াটা খালি ঠিক না। তাহলে তুমি কে? তোমার 14 গোষ্ঠী আমার ডিম খাইতে পারতো না, কারণ আমি পলাই যাইতাম। মেহবিন হেসে ডিমটা এগিয়ে দিয়ে বলল, খুব তাড়াতাড়ি তোমার পা ঠিক হয়ে যাবে। আপাতত ডিম খাও, যখন তোমার পা ঠিক হবে তখন পালিয়ে যেও। মেহবিন তাজেলের হাতে ডিমটা ধরিয়ে দিল। মেহবিন ভোরে উঠে গোসল ছেড়ে নামাজ পড়ে রান্না করতে চলে গেল। এত কিছুর মধ্যে মুখরকে তোলা হয়নি। তাজেল ভোরেই উঠেছে। মুখরকে না দেখতে পেয়ে ওর কথা জিজ্ঞেস করতে মেহবিন বলেছে কাল রাতে দেরি করেছে ঘুমাতে, তাই উঠেনি। এই জন্যই মুখরকে দেখে তাজেল প্রশ্ন করলো। মেহবিন ঘরে গিয়ে গোসলের জামা কাপড় এনে মুখরের হাতে দিয়ে বলল, নিন, ফরজ গোসল শেষ করে আসুন, তারপর ফজরের কাজা নামাজটা পড়ে নিন। মুখর বলল, আমাকে ডাকলে না কেন? এমনি, এখন যান। বলেই মেহবিন রান্নাঘরে চলে গেল। তাজেল হুইল চেয়ারে বসে আছে আর সে রান্নাঘরে মেহবিনের সাথে আছে। মুখর গোসল শেষ করে নামাজ পড়ে নিল। রান্না শেষ, তাই মেহবিন মুখরকে খেতে ডাকলো। তিনজন মিলে একসাথে খাবার খেয়ে নিল। তাজেল আর মুখর মেহবিনকে নিয়ে ঝগড়া করতে লাগলো। মেহবিন হেসে তা এনজয় করতে লাগলো। হুট করেই মেহবিন বলল, এই যে পুলিশ পাঞ্জাবিওয়ালা আর নেত্রী, আপনাদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আপনার কি আজীবন আমাকে নিয়েই ঝগড়া করবেন? হ্যাঁ করব, তাতে তোমার কি সমস্যা? কোনো সমস্যা নেই। আজ কিন্তু তুমি ঘুরতে যাওয়ার কথা আমার সাথে, আমি কিন্তু আমার কথা রেখেছি। এবার তোমার পালা। মেহবিন হেসে বলল। ঠিক আছে, যাবো। তখন তাজেল বলল। আমার তুই পুলিশ পাঞ্জাবিওয়ালার সাথে যাইবে ডাক্তার? তখন মুখর বলল,
না, আজ নেত্রী তার ডাক্তার আর পুলিশ পাঁচে বলে একসাথে যাবে। সত্যি? সত্যিকারের সত্যি। মেহবিন মুচকি হেসে মুখরের দিকে তাকিয়ে রইল। তাজেলের হাতে পায়ে ব্যান্ডেজ, এই জন্য বেশি ঘোরাঘুরি করলো না। বিকেলে মুখরের একটা ইমার্জেন্সি করে কল আসতেই ও চলে গেল। আর এভাবেই আরও 15 দিন চলে গেল। এতদিনেও মুখরের সময় হয়নি কাব্যের বিহঙ্গিনীকে জানার। এদিকে মেহবিনের কাছে শেখ শাহনামাজ ফোন করে আরবাজ মিশু আর ওর বিয়ের কথা বললেন। এদিকে আসিয়া খাতুনও বললেন ওদের বিয়ে 10 দিন বাদে। মেহবিন কিছুই বলল না, শুধু বলল ঠিক আছে। মেহবিনের হাত পায়ের ব্যান্ডেজ খোলা হয়েছে, সে এখন আস্তে আস্তে হাঁটতে পারছে। মেহবিন মুখরকে বলল ওর সাথে দেখা করতে চায়। মুখর সেদিন রাতে মেহবিনের বাড়িতে আসলো। তাজেল তো সেই খুশি, তিনজনে একসাথে খাবার খেলো। তাজেল ঘুমিয়ে পড়ল। মেহবিন মুখরকে নিয়ে পেছনের বারান্দায় গেল। মুখর বলল, আজকে রূপকথার কাব্যের বিহঙ্গিনীর গল্প বলার জন্য এখানে ডাকলে? না, কিন্তু আজ আমার ভীষণ জানতে ইচ্ছা করছে কাব্যের বিহঙ্গিনী কে। তাহলে অপেক্ষা করতে হবে আরো 10 দিন, কারণ বিহঙ্গিনী মুক্ত পাখির মতো কাটাবে 10টা দিন। সে নিজের মতো ঘুরতে চায়, যেখানে থাকবে না কোনো ইন্টারনেট কানেকশন আর না থাকবে কোনো সম্পর্ক। বিহঙ্গিনী থাকবে একা, সে নিজেই তার সেরা সঙ্গী হিসেবে থাকবে। এটাই জানাতে আপনাকে এখানে ডাকা। মানে হলো কাব্যের বিহঙ্গিনী খুব তাড়াতাড়ি দায়িত্বের আর কাব্যের ভালোবাসায় আটকে যাবে। তাই সে কারো সাথে আটকানোর আগে নিজের সাথে কাটাতে চায়। আর নেত্রী? তার দায়িত্ব আমি আপনাকে দিলাম কাব্য। 10 দিন পর আমাদের আবার বিয়ে হবে। আপনি আমার জন্য অপেক্ষা করবেন বর বেশে, আর আমি আসবো বধূ বেশে, লাল টুকটুকে বেনারসি শাড়ি পরে, একদম আপনার মনের মতো করে সেজে। কি থাকবেন তো অপেক্ষা করে? তোমার জন্য 10 দিন নয় বিহঙ্গিনী, 10 যুগ অপেক্ষা করতে পারবো। মেহবিনকে কেউ কোথাও খুঁজে পাচ্ছে না, 5 দিন হতে চলল। এই নিয়ে সবার টেনশনের শেষ নেই। অথচ মুখর আর তাজেল বেশ মজায় আছে। এদের দেখে মনেই হয় তেমন কিছু হয়নি। মেহবিন ব্যাগপত্র গুছিয়ে পরের দিনই চলে গেছে। না সে কাউকে দেয়নি, শুধুমাত্র চলার সঙ্গী হিসেবে একটা গাড়ি নিয়ে বের হয়েছে। ও কোথায় গেছে বা যাবে সেই সম্পর্কে মুখর কিছুই জানে না। শুধু এইটুকু সম্পর্কে মুখর জানে যে মেহবিন ওদের বিয়ে দিয়ে পশু বেঁধে আসবে ওকে বিয়ে করতে। মুখর মেহবিন যাওয়ার পর তাজেলকে নিয়ে শাহরিয়ার ভিলায় এসেছে। যদিও তাজেল প্রথমে আসতে চায়নি, কিন্তু মুখর অনেক বলে কয়ে রাজি করিয়েছে আর নিয়ে এসেছে। মুখর আগেই বলেছে ওকে যেন ভালোবেসে ওয়েলকাম করা হয়, সবাই করছেও তাই। এই 5 দিন এসে হয়ে উঠেছে শাহরিয়ার পরিবারের এক মধ্যমণি। সকালবেলা খাবার টেবিলে বসে মুখর আর তাজেল খাচ্ছিল। তখন আসিয়া খাতুন বললেন, ওই মুখর, তুই না পুলিশ, তুই কি তোর পুলিশের টিম রে কাজে লাগাইয়া নাতবো কোনো হেইডা দেখবার পারস না? মুখর ওর মুখের খাবারটা গিলে বলল, চাইলে তো পারি দাদিজান, তবে আমি জানতে চাই না যে তোমার নাতবউ কোথায়। সে যখন বলেছে সে আসবে মানে আসবে। হ্যাঁ তো কইছিল এই হেতির অনুষ্ঠানে আইব, হ্যাঁ কি আইছিল? সেটার বিষয় আর এটার বিষয় আলাদা। তখন তাজেল বলল, এই যে দাদি, তুমি কি ছোটকাল থেকে আমার মতো কথা কাও? তাজেলের কথায় মেহবিনের কথা ছেড়ে তাজেলের দিকে মনোনিবেশ করলেন আর বললেন, আমি তোর মতো কথা কমুন কেন, বরং তুই আমার মতো কথা কস। এই তোমারে কইছে আমি তোমার মতো কথা কম কে? আমি তো আমার মতো কথা কই। ওই হইল, আমাগো কথা একই পদের। হ্যাঁ, এইটাই তো দেখতেছি। আচ্ছা, তোমাকে বাড়ি কি আমাকে গ্রামে আসছিল নাকি? না, তগো গ্রাম থেইকা মেলা দূর আমাগো বাড়ি আসিল। আচ্ছা, এগুলো বাদ দাও। আর ডাক্তারকে নিয়ে চিন্তা করো না, ডাক্তার কইছে ঠিক সময় আইয়া পড়ব। তুমি চিন্তা কম করো, নাইলে কবে জানি স্ট্রোক করে মরে যাইবা। অবশ্য তোমার মতো বুড়ি এতদিনে যখন মরে নাই, নাইলে সহজে মরবো না। তাজেলের এই কথায় পুরো শাহরিয়ার পরিবার ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল, কিন্তু মুখর হেসে উঠল। তখন আসিয়া খাতুন বললেন, ওই তুই আমারে কি কইলি? আমি বুড়ি? তুই বুড়ি, তোর 14 গোষ্ঠী বুড়ি। আর আমার মতো কইতে তুই কি বুঝাইলি?